আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সুমনা সোমা। চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, প্রধানমন্ত্রী। রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল। সেপ্টেম্বর অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে 5 ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক। জিডিপি প্রবৃদ্ধি 3.5% নেমে আসতে পারে, IMF। বিশেষ শিক্ষা ক্যাডারে 28 কর্মকর্তাকে বদলি। এইচএসসির ভূগোল প্রথম পত্র পরীক্ষা, প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র। 25 মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্র গত বছরের। সৌদিতে সড়ক দুর্ঘটনায় 2 সহোদর ভাইয়ের মৃত্যু, লক্ষ্মীপুরের বাড়িতে শোকের মাতম। সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত, টিআইবি। র্যাবের সাবেক এসপি মাসুদুর বরখাস্ত। রাতের মধ্যে ঢাকা সহ 14 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। চীন ভারতের উপর 100% শুল্ক আরোপের বিল মার্কিন সিনেটে। উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রথম সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতি কর্মী সঞ্জীব দ্রোং সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন। সভায় প্রধানমন্ত্রী সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজধানীতে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচন্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। সাইরুল কবির খান জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্ষাকালীন আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে আরব আমিরাতে 1 জন এবং ভারতে 3 জন সহ মোট 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শহীদ ওসমান শরীফ হাদি হত্যা মামলার আসামিরাও রয়েছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাত্র 3 দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি নথিপত্র ও ওয়ারেন্টের কপি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত 5 ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জা মার্ক সেরে চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্টিয়াগা, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাকু, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কারিস্টেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
চলতি 2026-27 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি শ্লুত হয়ে 3.5% নেমে আসতে পারে বলে প্রাক্কলন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি বলেছে, দেশের রাজস্ব সংগ্রহ জোরদার, ফিসকাল স্পেস তৈরি এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে দীর্ঘ সংস্কার পদক্ষেপ নেওয়া না হলে মধ্যমেয়াদে এই প্রবৃদ্ধির হার আরো দুর্বল হয়ে 3% নিচে নেমে যেতে পারে। বৃহস্পতিবার এক বিবৃতিতে IMF এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনার একথা বলেন। তিনি বলেন, রাজস্ব সংগ্রহ জোরদার, আর্থিক সক্ষমতা তৈরি ও ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য সুনির্দিষ্ট সংস্কারের অনুপস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.5% নেমে আসার এবং মধ্যমেয়াদে তা আরো দুর্বল হয়ে 3% নিচে নেমে যাওয়ার প্রাক্কলন করেছেন। তিনি আরো সতর্ক করেন যে ব্যাংকিং খাতে ধকল, রাজস্ব চ্যালেঞ্জ এবং বাহ্যিক চাপের সমন্বিত প্রভাবে অর্থনৈতিক ভবিষ্যৎ পরিস্থিতির ঝুঁকি এখনো নেতিবাচক দিকেই ঝুঁকে রয়েছে। বিশেষ শিক্ষা ক্যাডারের 28 কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে 11 জন সহকারী অধ্যাপক ও 17 জন প্রভাষক রয়েছেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী 22 জুলাই 2026-এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে তাদের স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। এছাড়া প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ PDS এ লগ ইন করে অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব আবেদনের ভিত্তিতে এ বদলি ও পদায়ন করা হয়েছে। ফলে এ বদলির ক্ষেত্রে তারা কোনো ধরনের ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা পাবেন না। আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্র প্রশ্নপত্রের স্থলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরে 20 থেকে 25 মিনিট পর কর্তৃপক্ষ সরবরাহ করা প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে পরীক্ষার্থীদের ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র বিতরণ করে। এই অভিযোগে কেন্দ্রীয় সচিব ও সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরীক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত HSC পরীক্ষায় সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শুরু হওয়ার 20 থেকে 25 মিনিট পরে বিষয়টি বুঝতে পেরে সরবরাহ করা প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন বাংলাদেশি 2 সহোদর ভাই মারা গেছেন। এ ঘটনায় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুরে শোকের মাতম চলছে। সজীব ও সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা ব্যবসায়ী আব্দুল মালিক। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত 2টার দিকে প্রাইভেট কারযোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সজীব ও সুজন মারা যায়। তারা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালিকের বড় ছেলে ও মেঝো ছেলে। সজীব ও সুজনের সহকর্মীদের বরাত দিয়ে তাদের বাবা আব্দুল মালিক জানান, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করত। তারা দুজনেই রিয়াদ শহরে ব্যবসায়িক মালামাল কিনতে যায়। মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হয়ে সজীব ও সুজন মারা যায়। খুলনার সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও উন্মুক্ত গণমাধ্যমের উপর আঘাত হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, মামলা করতে দ্বিধা সাংবাদিকদের মধ্যে থাকা ভীতির সংস্কৃতি ও আস্থার সংকটের প্রতিফলন। এ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, হামলাটি কোনো নির্দিষ্ট সাংবাদিককে লক্ষ্য করে বা কোনো বিশেষ প্রতিবেদন প্রকাশের কারণে সংঘটিত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে সাংবাদিকদের উপর এই সশস্ত্র হামলা সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর আঘাত, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। র্যাব 8-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসৎ আচরণ হওয়ায়
সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মাসুদুর রহমান মনির 2024 সালের 13 নভেম্বর থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিন তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি র্যাব 8-এর অধিনায়ক একই দিনে র্যাব সদর দপ্তরকে অবহিত করেন। ঢাকা সহ দেশের 14 জেলায় রাতের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য রাত 1টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর উপর অর্থনৈতিক চাপ আরো জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে রাশিয়ার জ্বালানি তেলের শীর্ষ ক্রেতাদের উপর 100% পর্যন্ত শাস্তিমূলক আমদানি শুল্ক আরোপের একটি সংশোধিত নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন মার্কিন সিনেটের এক দল সদস্য। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন পুষ্ট দ্বিদলীয় এই বিলটিতে মূলত রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল ও গ্যাস কেনা শীর্ষ 5টি দেশকে নিশানা করা হয়েছে, যার মধ্যে সরাসরি আক্রান্ত হতে যাচ্ছে চীন ও ভারত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি মৃত্যুবরণ করা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রতি সম্মান জানিয়ে বিলটি পাশের তোড়জোড় শুরু হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল সেন্ট্রাল কমান্ড খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলভাগারি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে এই অঞ্চলের অবশিষ্ট সমস্ত অবকাঠামো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বৃহস্পতিবার দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ইব্রাহিম জুলভাগারি বলেন, অপরাধী আমেরিকা এই অঞ্চলে তার আইন শৃঙ্খলাহীনতা ও অস্থিতিশীলতা অব্যাহত রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই ইরান একটি বিদেশি ও বহি আঞ্চলিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করতে দেবে না। এটি ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন। তিনি বলেন, যদি ফাঁপা ও অন্তঃসারশূন্য মার্কিন প্রেসিডেন্টের ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সাম্প্রতিক হুমকির কার্যকর করা হয়, তাহলে ইরানের সংযমের কারণে যা কিছু অবশিষ্ট আছে এমনভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে যে তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।